কিন্তু পৃথিবীর কোন দেশ বর্ডারে হত্যাকাণ্ডকে নিজের নাগরিককে এটাকে জাস্টিফাই করে? পৃথিবীর কোন দেশ অন্য দেশের নাগরিককে ওকে, আনডকুমেন্টেড ওয়েতে এত চাকরি করতে দেয়? পৃথিবীর কোন দেশ আছে যে বিনা মূল্যে আপনার প্রায় বিনা মূল্যে প্রায় আপনার ট্রানজিট সুবিধা দিয়ে দেয়? নিজের ওকে। দেশের পানি পায় না ৩-৪ দশক ধরে, অন্য দেশকে পানি, ওই দেশকে আবার পানি দেয় ফেনী নদীর পানি। এটা কি চীনের সাথে কম্পেয়ারেবল? আমার মনে হয়, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ সরকারের ভারত নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নীতি অন্য সরকারগুলি থেকে আলাদা? আলাদা হলে সেটা কিরকম? আহ, আহ, আপনি নিশ্চয়ই, আমি আশা করব যে আপনি জনাব তৌহিদ হোসেনকে শুনতে পেয়েছেন। আপনি যদি এই প্রেক্ষিত থেকে একটু বলেন। ধন্যবাদ। আসলে তৌহিদ হোসেন ভাই এই বিষয়ে যতটা অভিজ্ঞ আমি ততটা না, বাট আমি তো অবজার্ভ করি, নিজের দেশকে ভালোবাসি, সবকিছুই দেখি। আমার মনে হয় আমরা যখন আওয়ামী লীগের ভারত নীতি আলোচনা করি, সেখানে একটা সুস্পষ্ট দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আওয়ামী লীগের আপনার ভারত নীতি, ট্র্যাডিশনাল ভারত নীতি, যেটা আমি বলতে পারি হয়তো 2011-12 সন পর্যন্ত একরকম ছিল। এরপরে আমরা 2014 সনের বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের ভারত নীতিতে বেশ বড় একটা পরিবর্তন দেখি। সেটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটা অনুগত ভূমিকা গ্রহণ করে। আমি আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিই। যখন আপনার 2009 সনে নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জিতে আসে, তখন কিন্তু এই ধরনের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হতো যে আমরা ট্রানজিট সুবিধা দিব না যদি তিস্তার পানি না দেওয়া হয়। আপনার মনে আছে 2011 সনে মনমোহন সিং এর সাথে এই ব্যাপারে বেশ দর কষাকষি হয়েছে এবং স্পষ্ট কথা ছিল তিস্তার পানি না দিলে ট্রানজিট সুবিধা দিব না। এবং তখন মনমোহন সিং এর সাথে যে এমওইউ স্বাক্ষরিত হয়, সেখানে কিন্তু কিছু কিছু পজিটিভ দিক বাংলাদেশের জন্য ছিল। যেমন আপনার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কথা ওই এমওইউতে স্বীকার করা হয়েছিল। 2014 সনের নির্বাচনের পর এই সরকার আপনার দুইটা ফোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ইলেকশনে। একটা হচ্ছে ভারতের সাপোর্ট, আপনার মনে আছে সুজাতা সিং সরাসরি এসে এরশাদকে ইলেকশনে রাজি করিয়েছিল, যেটা যেটা না হলে হয়তো আওয়ামী লীগ 2014 সনে এইভাবে ইলেকশন করে ক্ষমতা আসতে পারতো না। এবং এরপর থেকে আমরা ক্রমাগত ভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে শুনেছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে আমরা যা দিয়েছি ভারত কখনো ভুলবে না। আমরা এই সরকারের মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় থাকার জন্য ভারতের সহায়তা চাই, এবং ভারতের সহায়তাটা খুব স্পষ্ট ছিল এবং এটা একটা গিভ এন্ড টেক সম্পর্ক হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গিভ এন্ড টেক না, রাষ্ট্রের সাথে, ভারত নামক রাষ্ট্রের সাথে আওয়ামী লীগ এর সরকারের একটা গিভ এন্ড টেক সম্পর্ক হয়ে দাঁড়ায়। যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইন্টারন্যাশনাল লবিং হোক বা দেশের ভিতরে কোনো অদৃশ্য তৎপরতা চালিয়ে হোক, যেভাবে হোক ভারত অত্যন্ত জোরালোভাবে সাপোর্ট দিবে। বিনিময়ে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য অনেক অন্যায্য সুবিধা হলেও নিশ্চিত করবে। আপনি খেয়াল করে দেখেন, তিস্তার পানি না দিলে আপনার আমরা ট্রানজিট সুবিধা দিব না, এইটা কিন্তু এই অবস্থানে কিন্তু আওয়ামী লীগ আর থাকতে পারে নাই। এবং এরপর থেকে আপনি খেয়াল করবেন 2014 সনের ইলেকশনের পর থেকে আমরা পৃথিবীর কোন সার্বভৌম দেশ এটা করেছে নাকি, তৌহিদ ভাইয়ের কাছে আমি প্রশ্ন করব। একটা সীমান্তে অহরহ লোক মারা যাচ্ছে, বাংলাদেশের লোক, একটা দেশের লোকই মারা যাচ্ছে, ভারতের হয়তো কালে ভদ্রে দুই একজন মারা যাচ্ছে। আপনি দেখেন যুদ্ধ নাই, এরকম দুইটা দেশের বর্ডারের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যায় হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে। যুদ্ধ নাই এরকম বর্ডার যদি কম্পেয়ার করেন। আপনি বলতে পারেন একসময় মেক্সিকো আমেরিকার বর্ডারে অনেক মারা যেত, এখন আর এতটা যায় না। এখন এখানে যারা মারা যায় তাদের মধ্যে শতকরা 98% হচ্ছে বাংলাদেশি, 98 বা 99% হচ্ছে বাংলাদেশি। এখন আপনি খেয়াল করে দেখবেন, আমি খুব বিস্মিত হয়ে দেখলাম যে 2014 সনের পরে কোন একটা সময় থেকে এই সরকার থেকে ওই মার্ডারকে, ওই কিলিংকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। নিজের দেশের মানুষের মৃত্যুকে, হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। বলা হয় তারা গরু চোরা কারবারি, তারা ওখানে যায় কেন, তারা করতে গিয়ে তাদের মৃত্যুর জন্য, তাদের হত্যাকাণ্ডের জন্য তারাই দায়ী। আপনি পৃথিবীতে কোন সার্বভৌম সরকারকে আপনি এটা বলতে শুনেছেন? নেপাল ইন্ডিয়া বর্ডারে একজন মারা যাওয়ার পর নেপালের লোকজন রাস্তায় নেমে এসেছে, সরকার অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড গ্রহণ করেছে, নেপালের পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। আর এই দেশে প্রায় নিত্য নৈমিত্তিক, এখন কিছুটা কমেছে, প্রায় নিত্য নৈমিত্তিক লোক মারা যেত এবং আমাদের সরকারকে জাস্টিফাই করতো। তখন আমি একটা টক শোতে, আমার মনে আছে তৎকালীন বিডিআর প্রধান ছিলেন, বিজিবি প্রধান ছিলেন আজিজ সাহেব, যিনি পরে উনি মন্ত্রী হন। তো উনিও যখন এরকম বলছিলেন, আমি বললাম ভাই, চোরাচালানি তো ভারতীয় আছে, বাংলাদেশও আছে, এক পক্ষ তো চোরাচালানি হতে পারে না। উনি এগ্রি করলেন। তা আমি বললাম যে চোরাচালানের যে বর্ডার পার হয়, তো গুলিতে শুধুমাত্র বাংলাদেশি মরে কেন, ভারতীয় মরে না কেন? ভারতীয় তো চোরা কারবারি আছে। তখন এই কিছু কিছু জিনিস না খুব স্পষ্ট করে দেয়। এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য বললাম, মন্ত্রীদের বক্তব্য বললাম, বর্ডারের ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন, নদীর পানির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন, উল্টো তারা ফেনী নদীর পানি দিয়ে দিয়েছে। তো এটা স্পষ্ট, এটা একটা সরকারের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এবং আমি একটা শব্দ বলবো, আমরা এখন প্রচন্ড নত, আমাদের এই সরকার
ভারতের প্রতি প্রচন্ড নতজানু নীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য। প্রফেসর আসিফ নজরুল, আমি শুধু দুটো বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। জি পশ্চিমবঙ্গের জি একটি সংস্থা আছে যারা এই বর্ডারে কিলিংটা দেখে, জি মাসুম নাম, মানবাধিকার জি নিয়ে জি জি তারা কাজ করেন। তারা কিন্তু জি দেখিয়েছেন যে শুধু বাংলাদেশের লোক না, পশ্চিমবঙ্গের লোক বা অন্য ভাষাভাষী ভারতের লোকও আসলে এইখানে মারা যান। আর ২ নাম্বার কথা হচ্ছে যে আপনি ২০১৪ হুম থেকে মানে ২০১১-১২ ভারত নীতি আওয়ামী লীগের আর ২০১৪ পরে হুম ভারত নীতি আপনি আলাদা করেছেন, সেটি জনাব তৌহিদ হোসেনের কাছ থেকে আমরা একটু শুনবো। কিন্তু আমরা তো পাশাপাশি এটিও দেখেছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি সাবমেরিন কিনেছেন, তিনি পদ্মা সেতু করেছেন চীনের টাকায়, কয়েকদিন আগে কর্ণফুলী টানেল করেছেন, চীনের রাষ্ট্রপতি যখন এখানে এসেছেন তখন তার সাথে বিশেষ কথা বলেছেন। অন্যদিকে আমরা বিএনপিকে দেখেছি যে বিবিআনার গ্যাস পুরোটা বিক্রি করে দিতে চেয়েছে, বলেছে যে গ্যাস রেখে লাভ কি। এই অবস্থানকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? মানে যদি এতই নতজানু নীতি হবে, এই মানে যেটা ভারত এবং চীনের স্বার্থ তো পরস্পর মানে মানে সাংঘর্ষিক, সেটির ক্ষেত্রে সেটি কি করে হচ্ছে, মানে এটিও কিভাবে আচ্ছা ব্যাখ্যা করা যায় আসলে? গুড। আপনি প্রথম যেটা বলেছেন মাসুমের যে স্টাডি আছে সেগুলো আমি পড়েছি। মাসুমের জি স্টাডিতে ভারতীয় যারা মারা যায় ওরা হচ্ছে ভারতীয় বাহিনীর গুলিতে। আমি কম্পেয়ারটা করছি যে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি মারা যায় কয়জন আর বাংলাদেশের বাহিনীর গুলিতে ভারতীয় চোরা কারবারি কয়জন মারা যায়, সেই কম্পারিজন আমি করছি। আপনি হার্ডলি কোনো ঘটনা পাবে যে ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের বিজিবির গুলিতে মারা যাচ্ছে। তো ভারতের বাহিনীর গুলিতে ভারত মারা যাচ্ছে কিনা এটা আমার আপনার দেখার বিষয় না, এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয় না। আমি ওই কম্পারিজন করে এটা বলেছি, আমি মাসুমের স্টাডিগুলো পড়েছি। আর একটা কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে মানে এটা বলেছেন যে চীনকেও তো অনেক কিছু দিচ্ছে, চীনকে আমার বর্ডারে আমাদের বাংলাদেশের লোককে মারছে, চীনের সাথে কি আমার বর্ডার আছে? চীনের সাথে আমার স্বার্থের সংঘাত খুব সীমিত। তৌহিদ ভাই আপনাকে আরো ভালো করে বলতে পারবে, চীনের সাথে আমার কোনো কমন বর্ডার নাই। আপনি বলতে পারেন আমরা একই বেসি নিয়ে ব্রহ্মপুত্র রিভার আছে কিন্তু কমন বর্ডার নাই। চীনের সাথে আমার কোনো ট্রান্সবাউন্ডারি রিভার সেই অর্থে নাই, এত স্পষ্টভাবে নাই। চীনের সাথে আমার বর্ডার দিয়ে অবৈধ বাণিজ্য করার স্কোপ নাই। বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ এখানে যেভাবে অবাধে চাকরি করতে পারে, চীনের মানুষ বর্ডার পার হয়ে সরাসরি এখানে চলে আসতে পারবে না। আপনি যদি কম্পেয়ার করেন ভারত চীনের সাথে যেগুলি হয়েছে সেগুলি হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক। এখানে বিনিয়োগ হয়েছে, সাবমেরিন এসেছে, পৃথিবীর কোন না দেশ সাবমেরিন নিতে চায়, পৃথিবীর কোন না দেশ বিনিয়োগ না চায়, পৃথিবীর কোন না দেশ না, কারিগরি সহায়তা না চায়।